ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে ইংরেজি পরীক্ষা রয়েছে, তো তোমাদের জন্য কিছু ওয়ান লাইনার সাজেশন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। আজকে আমরা যে ইউনিট 1 তোমাদের প্রোজ রয়েছে, প্রোজ অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, আর হচ্ছে তোমাদের অমরনাথ, এই তিনটে থেকে আমরা বেশ কিছু প্রশ্ন বাছাই করেছি। সেই প্রশ্নগুলো আমরা ওয়ান লাইনার হিসেবে, যেখানে কোনো অপশান থাকছে না, ওয়ান লাইনার তোমাদেরকে দেখিয়ে দেবো, পাশাপাশি বাংলা মানেটাও তোমাদের স্ক্রিনের সামনে ফুটে উঠবে। তাই তোমাদের সময় নষ্ট হবে না, খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমাদের পরীক্ষা সবার ভালো হবে এই শুভকামনা তো আমাদের রয়েছে। এনজয় এক্সাম, তোমাদের পরীক্ষা ভালো হলে আমাদের যে চ্যানেলের নাম এনজয় এক্সাম, তো সেটা সার্থক হবে। তাই অবশ্যই আমাদের সাথে থাকো, আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে পারো। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে প্রথমে দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করছি, মোটামুটি 50টির মতো আছে। ওয়ান লাইনার হিসাবে দেখবো খুব তাড়াতাড়ি। আর তারপর দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, তারপর অমরনাথ, এই তিনটে থেকে দেখবো। পাশাপাশি পরের ভিডিওতে আমরা যে কবিতাগুলো রয়েছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য বেঙ্গল স্যালার, দ্য সেকেন্ড কামিং, এগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। আর র্যাপিড রাইডারটা তোমাদের সাথে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি, তো তোমরা দেখে নিতে পারো। আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট আলাদা করে বানানো রয়েছে ইংরেজির জন্য। তো বেশি কথা বলবো না, সময় নষ্ট হচ্ছে। প্রথম প্রশ্ন দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইন রাইটেন বাই আর.কে নারায়ণ। আমরা টেকনোলজির সাহায্যে তোমাদেরকে বাংলাটা স্ক্রিনে ফুটিয়ে তুলব। অর্থাৎ এই যে অ্যাস্ট্রোলজার্স ডে কবিতাটি লিখেছেন আর.কে নারায়ণ। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসবো। আর.কে নারায়ণ ওয়াজ ব্রন ইন কোথায়? আর.কে নারায়ণ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মাদ্রাসে। ওকে, মাদ্রাজে। আর.কে নারায়ণ মাদ্রাজে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, দ্য জেনার অফ আর.কে নারায়ণ রাইটিং ইজ ফিকশন অ্যান্ড মাইথোলজি। এর মানে দেখে নাও, আর.কে নারায়ণ যে লেখার ধারা, সেটা হচ্ছে কথা সাহিত্য এবং পৌরাণিক কাহিনী। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো, ফিকশন অ্যান্ড মাইথোলজি। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, আর.কে নারায়ণ ডাইড ইন দ্য ইয়ার অফ 2001, অর্থাৎ আর.কে নারায়ণ মারা গিয়েছিলেন 2001 সালে। ওকে, তো স্ক্রিনের সামনে ফুটে উঠছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, আর.কে নারায়ণ রিসিভড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর রাইটিং দ্য, আচ্ছা, আর.কে নারায়ণ রিসিভ করেছিল সাহিত্য একাডেমি পুরস্কার, এটা হচ্ছে কিসের জন্য? দ্য রাইটিং দ্য গাইডের জন্য। ওকে, দ্য গাইড, এটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, দ্য নেম অফ দ্য কালেকশন স্টোরিজ ইন হুইচ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার ওয়াজ মালগুড়ি ডেজ। তো এর মানেটা দেখে নাও তাড়াতাড়ি, স্ক্রিনের সামনে তোমাদের ফুটে উঠছে, তোমাদের সময় নষ্ট হবে না এবং বাংলা সহ তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই ভিডিওটা অবশ্যই একটা লাইক করো। দেখো, গল্প সংগ্রহের নাম, যেখানে একজন জ্যোতিষী, মানে অ্যাস্ট্রোলজার্স ডে এর প্রথম অধ্যায়টা কী ছিল? অবশ্যই মনে রাখো, মালগুড়ি ডেজ। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। 7 নম্বর প্রশ্ন দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার ডে ইজ এ সাসপেন্স শর্ট স্টোরি। এই অ্যাস্ট্রোলজার ডে এটা একটা কী ধরনের, এটা কি একটা? অবশ্যই এটা একটা ছোট গল্প, মনে রাখবে, সাসপেন্স শর্ট স্টোরি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য টেক্সট ইজ অ্যান অ্যাস্ট্রোলজার। অর্থাৎ এই গল্পের মূল চরিত্রকে, অবশ্যই পাঠের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে একজন জ্যোতিষী, যেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসবো। 9 নম্বর প্রশ্ন দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ পাংচুয়াল অ্যাট, উত্তর হবে ওপেনিং হিজ শপ। এর মানে হলো জ্যোতিষী সময়নিষ্ঠ ছিলেন, কি তার দোকান খুলছিলেন। অর্থাৎ জ্যোতিষী খুবই পাঞ্চুয়াল, নিয়মিতভাবে তার দোকান খুলেন, ওপেনিং হিজ শপ। ওকে, তোমাদের ফার্স্ট লাইনে আছে, দেখবে গদ্যে যে গল্পটা আছে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ ব্যাগ ফর দ্য বিজনেস। অ্যাস্ট্রোলজার তার ব্যাগটা খুলেছিল, খুবই ইম্পর্টেন্ট এটা প্রশ্ন, এটা মডেল প্রশ্নপত্র তো দিয়েছে, দেখবে তোমাদের যে নমুনা প্রশ্নপত্রটা আপলোড করেছি বোর্ডের তরফ থেকে, যেটা করা আছে। তো দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ ব্যাগ, অ্যাস্ট্রোলজার তার ব্যাগটা খুলেছিল কখন? অ্যাট মিড ডে, অবশ্যই এটা দুপুরবেলা। দেখে নাও, জ্যোতিষী ব্যবসার জন্য তার ব্যাগটা খুললেন মধ্যাহ্ন মানে দুপুরবেলা। ওকে, নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন দেখো। তো আমরা খুবই স্পিডে করব, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কী করবে, ইউটিউবে ভিডিওতে একটা সেটিং আছে, সেখান থেকে তোমরা স্পিডটা কমিয়ে নেবে। দেখো, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ মিস্টিক চার্ট অন এ স্কোয়ার পিস অফ ক্লোথস। উত্তরটা হবে স্কোয়ার পিস অফ ক্লোথস। এর বাংলা মানে দেখো, জ্যোতিষীর একটা রহস্যময় চার্ট ছিল, সেটা হচ্ছে কাপড়ের বর্গাকার অংশ। মনে রাখবে, কাপড়টা কি অংশটা কীরকম, স্কোয়ার, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। তো দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ইস মিস্টিক চার্ট, অ্যাস্ট্রোলজার একটা চার্ট ছিল অন এ স্কোয়ার পিস অফ ক্লোথস। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার আই স্পার্কেলড উইথ ড্যাশ। অ্যাস্ট্রোলজার চোখগুলো কেমনভাবে চকচক করছিল? এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। মনে রাখবে, দ্য অ্যাস্ট্রোলজার আইস, তা বললাম তো, জ্যোতিষীর চোখ ঝলমল করে কি? একটি তীক্ষ্ণ অস্বাভাবিক দীপ্তি। ওকে, আমরা কোয়েশ্চেন একটু নিচে আলোচনা করছি, তাহলে তোমরা পরেরটা যদি বুঝতে না পারো তাহলে তোমরা উপরে স্ক্রিনে দেখতে পারবে। ওকে, কি বললাম তাহলে এটা বুঝতে পেরেছো? 13 নম্বর প্রশ্ন দেখো, দ্য ক্লায়েন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়ার, অর্থাৎ অ্যাস্ট্রোলজার যে ক্লায়েন্টগুলো ছিল
তার কীরকম ছিল? অবশ্যই সিম্পল, সাধারণ, সহজ সহজ ক্লায়েন্টরা ছিল সাধারণ। নেক্সট 14 নম্বর প্রশ্ন, হুইস্কার মিন্স বিয়ার্ড। হোয়াট ইজ দ্য মিন্স হুইস্কার? হুইস্কার মানে দাড়ি। ওকে, হুইস্কার কথার অর্থ কি? বিয়ার্ড মানে দাড়ি। 15 নম্বর প্রশ্ন, হুইচ কালার টার্বান ডিড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাভ অ্যারাউন্ড হিজ হেড? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো, হুইচ কালার টার্বান হিজ অ্যাস্ট্রোলজার হ্যাভ অ্যারাউন্ড হিজ হেড? যে টার্বানটা তার কপালে রাখতো, ফোরহেডে রাখতো, সেটা হচ্ছে কী রঙের? জাফরান কালার। তো বাংলা মনে দেখো নাও, জ্যোতিষীর মাথার চারপাশে যে কোন রঙের পাগড়ি ছিল সেটা হচ্ছে জাফরান কালার। হ্যাঁ, জাফরান মানে হচ্ছে সাফরান। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আন্ডার হুইচ ট্রি উইথ ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট ফর দ্য বিজনেস? আন্ডার হুইচ, কোন গাছের নিচে অ্যাস্ট্রোলজার কী করতেন, মানে তোমার হচ্ছে ওই জ্যোতিষী কাজটা করতেন? অবশ্যই টামারেন্ট ট্রি, অর্থাৎ তেঁতুল গাছ। ওকে, মনে রাখবে, দেখো টামারেন্ট গাছ মানে তেঁতুল গাছ, মনে রাখবে। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন, দ্য কোয়েশ্চেন আর ইউজ টু এক্সচেঞ্জ চিপ ড্যাশ, অর্থাৎ কী নিলামে বিক্রি হচ্ছিল? অবশ্যই তোমরা জানো, চিপ ক্লোথস। তো নিলামে ব্যবহৃত কি? সস্তা কাপড়, চিপ ক্লোথস বিক্রি হচ্ছিল। নেক্সট 18 নম্বর প্রশ্ন, দ্য প্লেস হোয়ার দ্য ভ্যারিয়াস সেলার ইউজ টু সিট ওয়াজ ইট আপ বাই ড্যাশ। এর মানে দেখো, যে স্থানে বিভিন্ন বিক্রেতারা বসতেন সেই জায়গাটি দোকানের আলো দ্বারা আলোকিত ছিল। তাহলে হ্যাঁ, অবশ্যই, তাহলে সফট লাইটস দ্বারা আলোকিত ছিল। দ্য প্লেস ওয়ার দ্য ভ্যারিয়াস সেলার ইউজ টু সিট ওয়াজ ইট আপ বাই দ্য সফট লাইটস, অর্থাৎ দোকানের যে আলোগুলো দ্বারা আলোকিত ছিল। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, ইন দ্য টেক্সট we will learning means কী হবে? ইন দ্য টেক্সট we will learning means কনফিউজিং। আচ্ছা, এর মানে হচ্ছে বিভ্রান্তিকর, পাঠের অর্থ কিছু বিভ্রান্তিকর। দ্য উই উইল রানিং এর মানে হচ্ছে কনফিউজিং। ওকে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। 20 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড লেফট হিজ নেটিভ ভিলেজ উইদাউট, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখো, অ্যাস্ট্রোলজার অর্থাৎ আমাদের জ্যোতিষীরা হচ্ছে লেফট হিজ নেটিভ ভিলেজ, তার যে ভিলেজ থেকে চলে এসেছিল, উইদাউট এনি প্রপার প্ল্যান, অর্থাৎ কাউকে কিছু না বলে বা কোনো প্ল্যান না করে। ওকে, তো বাংলা মানে দেখে নাও, একটু তাড়াতাড়ি করতে হবে, কোনো পরিকল্পনা ছাড়াই কিন্তু তিনি গ্রাম ছেড়েছিলেন, এটা মনে রাখবে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, দ্য অ্যানসেস্ট্রাল প্রফেশনাল অফ দ্য অ্যাস্ট্রোলজার ফোর ফাদার্স। আচ্ছা, এখানে দেখো যে অ্যানসেস্ট্রাল বলেছে নাকি, পৈতৃক প্রফেশন, যাদের প্রফেশন ছিল অ্যাস্ট্রোলজারদের, তো পূর্বপুরুষে কি? তারা হচ্ছে চাষি, ফার্মিং। আচ্ছা, ওকে, ফার্মিং, এখানে দেখেন বাংলাটা। হ্যাঁ, জ্যোতিষী পূর্বপুরুষদের পৈতৃক পেশাটা কি ছিল? অবশ্যই কৃষিকাজ। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড দ্য অ্যাস্ট্রোলজার। লং খুবই ভালোভাবে দীর্ঘ করে প্র্যাকটিস করেছে এবং তার তীক্ষ্ণ হয়েছিল কিসের জন্য? এটা হচ্ছে তোমার হচ্ছে দেখো, উপলব্ধিকে তীক্ষ্ণ করেছিল। দীর্ঘ অনুশীলন জ্যোতিষীর উপলব্ধিকে আরও তীক্ষ্ণ করে দিয়েছিল, পারসেপশন। নেক্সট 23 নম্বর প্রশ্ন, দ্য টাইম হুইচ দ্য অ্যাস্ট্রোলজার টুক টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং। কতক্ষণ সময় লাগতো অ্যাস্ট্রোলজার মানে কি ঘটতে চলেছে বলে, বা কোনটা ভুল ছিল? জ্যোতিষী যে 6 মিনিট ছিল তা বোঝার জন্য কী ভুল ছিল? অবশ্যই 5 মিনিটস। ওকে, দ্য টাইম হুইচ দ্য অ্যাস্ট্রোলজার টুক দ্য আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রং, 5 মিনিটস। 5 মিনিট সময়, 5 মিনিট না 10 মিনিট? অবশ্যই একটা বইটা খুলে দেখবে। 10 মিনিট পরে তো লোকেদের সাথে কথা বলতো, ক্লায়েন্টদের সাথে কথা বলতো। তো এটা একবার দেখে নেবে। ওকে, 24 নম্বর প্রশ্ন দেখো, পার কোশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জ, প্রতিটি প্রশ্নের জন্য অ্যাস্ট্রোলজার কত করে চার্জ করতো? অবশ্যই মনে রাখো 3 পয়সা করে। ওকে, নেক্সট প্রশ্ন, এটা তোমাদের বাংলাটা দেখানো হলো 3 পয়সা করে। হ্যাঁ, 3টি পয়সা। আচ্ছা, নেক্সট 4 স্পাইস ইকুয়াল টু ড্যাশ, 4 পিস, 4 পয়সা মানে কত? 1 আনা। মনে রাখবে 4 পয়সা সমান 1 আনা। অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজার, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী, দ্য বেসিক রিজন বিহাইন্ড দ্য ট্রাভেল ইজ 1 ড্যাশ। দ্য বেসিক রিজন বিহাইন্ড দ্য ট্রাভেল, অর্থাৎ সমস্ত সমস্যার মূলে কে আছে? অবশ্যই নেচার, প্রকৃতি হচ্ছে সমস্যার মূলে, এখানে বলছে অ্যাস্ট্রোলজার বলছে। তো কী বলেছে বাংলা দেখো, একজনের কষ্টের পিছনে মৌলিক কারণ কি? একজনের স্বভাব, প্রকৃতি, এখানে বলছে নেচার, সেই ম্যানস নেচার, অর্থাৎ মানুষের নেচার। ঠিক আছে, এখানে প্রকৃতি নয়, নেচার মানে মানুষের যে চরিত্র, সেটাই হচ্ছে স্বভাব চরিত্র, এটাই কিন্তু এক সমস্যার মূলে থাকে। ওকে, নেক্সট 27 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য লাইট দ্যাট রিমাইন্ডস আফটার দ্য নাটস ভেন্ডর লিভস দ্য প্লেস। হোয়াট ইজ দ্য কালার, কী কালার ছিল যে দ্য লাইট, ওই যে নাট ভেন্ডার অর্থাৎ আমাদের যে বাদাম বিক্রেতার যে কাছে কী আলো ছিল? অবশ্যই সবুজ বর্ণের একটা আলো, তো অবশ্যই গ্রিন হবে। ওকে, তো এর বাংলা মানে হচ্ছে বাদাম বিক্রেতা জায়গা ছেড়ে যাওয়ার পরে অবশিষ্ট আলোর রঙ কী ছিল? অবশ্যই সবুজ, মনে রাখবে, গ্রিন কালার ছিল বাদাম বিক্রেতার কাছে। আচ্ছা, ইউ লুক সো কেয়ার অন দ্য স্পিকার ইজ, তোমাকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে কবিতার স্পিকারকে, এই যত্নশীল দেখাচ্ছে, তোমাকে খুব যত্নশীল দেখাচ্ছে বক্তাকে। অবশ্যই বক্তা হচ্ছে জ্যোতিষী, কেয়ার ওয়ান মানে। আচ্ছা, এটা তোমরা একবার দেখে নেবে। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ম্যান, তো অবশ্যই এটা তোমরা বুঝতে পারলে, কেয়ার ওয়ান, ইউ লুক সো কেয়ার ওয়ান, দ্য স্পিকার ইজ অ্যাস্ট্রোলজার। নেক্সট 29 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য ম্যান থার্স্ট টুওয়ার্ডস দ্য অ্যাস্ট্রোলজার।
কী হবে উত্তরটা কী হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে হিজ পাম। তো এর বাংলা মানে দেখে নাও যে লোকটি জ্যোতিষীর দিকে কী চাপ দিয়েছিল? কী চাপ দিয়েছিল? অবশ্যই তার হাতের তালু। হোয়াট ডিড দ্য ম্যান থ্রাস্ট টুয়ার্ডস দ্য অ্যাস্ট্রোলজার? হিজ পাম। পাম মানে হাতের তালু। ওকে, নেক্সট প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন দেখো। অ্যাট লাস্ট মানে অবশেষে দ্য ম্যান অ্যাগ্রিড, অর্থাৎ মানুষটি এই সম্মতি দিয়েছিল টু গিভ, দেবে দ্য অ্যাস্ট্রোলজার, এইটানা। অ্যাস্ট্রোলজারকে দিতে সম্মতি দিয়েছিল কত? এইটানা দেবে, অ্যাস্ট্রোলজারকে বলেছিল। ওকে, 30 নম্বর প্রশ্ন দেখো। অবশ্যই 8 আনা। অবশেষে একটি লোককে জ্যোতিষী দিতে রাজি হয়েছিল কত? 8 আনা। এটা মনে রাখবে, 8 আনা দিতে রাজি হয়েছিল। 3 পয়সা করে প্রত্যেকটা কোশ্চেন কী করে? দাবি করে। জ্যোতিষী 3 পয়সা করে দেখতে লাগে। আর অবশেষে 8 আনা দিতে রাজি হয়েছিল। এগুলো মনে রাখবে টাকাগুলো। নেক্সট প্রশ্ন দেখো। গুরুনানক লিট আপ এ ড্যাশ সিগার। গুরুনানক লিট আপ এ সিগার মানে কি? গুরুনানক তুলে নিল একটি সিগারেট। অবশ্যই একটা সিগার জ্বালালেন, যে চুরুট জাতীয় একটা জিনিস। ওকে, চুরুট। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। হয়ে গেল 32 নম্বর প্রশ্ন। লিভ মি টুডে, আমাকে আজ ছেড়ে দাও। দ্য স্পিকার ওয়াজ কে? আচ্ছা, আমাকে আজ ছেড়ে দাও। আচ্ছা, এই স্পিকারকে, বক্তাকে? অবশ্যই দ্য অ্যাস্ট্রোলজার। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসবো। 33 নম্বর প্রশ্ন দেখো। চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ দ্য স্পিকার ওয়াজ ড্যাশ। চ্যালেঞ্জ হলো চ্যালেঞ্জ, এই স্পিকারকে? অবশ্যই দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ সেই পরিচিত ব্যক্তিটি। অবশ্যই অপরিচিত ব্যক্তিটি। চ্যালেঞ্জ হলো চ্যালেঞ্জ, বক্তা ছিলেন অপরিচিত ব্যক্তি। অবশ্যই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। চলো নেক্সট প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন দেখো। হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার আলটিমেটলি ডিমান্ডেড টু ওপেন হিজ মাউথ? হাউ মাচ ডিড, খুবই ইম্পর্টেন্ট। এই যে বললাম না, টাকাগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে। এখানে দেখো কি বলেছে, যে জ্যোতিষের শেষ পর্যন্ত কত মুখ খোলার দাবি করেছিল? মুখ খুলবে কত টাকা দিলে? অবশ্যই হাউ মাচ ডিড দ্য অ্যাস্ট্রোলজার আলটিমেটলি ডিমান্ডেড টু ওপেন হিজ মাউথ? অবশ্যই 1 রুপি, মনে রাখবে। 1 টাকা দিলে অ্যাস্ট্রোলজার মুখ খুলবে, এমনটাই বলেছিল কিন্তু অ্যাস্ট্রোলজার। 35 নম্বর প্রশ্ন। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্টেপড উইথ এ ড্যাশ। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্টেপড উইথ এ ড্যাশ মানে কি? দেখো, অপরিচিত ব্যক্তিটিকে একটি কী দিয়ে আঘাত করেছিল? ছুরিকে আঘাত করেছিল, বা ছুরি দিয়ে আঘাত করেছিল। ওকে, ছুরিকে আঘাত করেছিল। নেক্সট প্রশ্ন দেখো। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ স্টেপড ইন হিজ, কোথায়? আচ্ছা, স্ট্রেঞ্জার তার যে আঘাত করেছিল তার কোথায়? বুকে। চেস্ট মানে হচ্ছে তোমার বুকে ছুরিকে আঘাত করেছিল, বুকে ছুরিতে আঘাত করেছিল, মনে রাখবে। নেক্সট প্রশ্ন চলে আসবো। 37 নম্বর প্রশ্ন দেখো। হু সেভ দ্য স্ট্রেঞ্জার? স্ট্রেঞ্জারকে কে বাঁচিয়ে দিয়েছিল? অর্থাৎ তোমাদের অপরিচিত ব্যক্তিকে কে বাঁচিয়েছিল? অবশ্যই পাসের বাই। এই পাসের বাই মানে কি? এক পথচারী। নেক্সট প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন। অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজার, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী, দ্য ম্যান হু ট্রাই টু কিল গুরুনানক, যে মানুষটি গুরুনানককে হত্যা করতে চেয়েছিল, ডায়েড, মারা গিয়েছে কত মাস আগে? 4 months এগো। ওকে, তো এর বাংলা মানে দেখে নাও একবার তাড়াতাড়ি। জ্যোতিষের মতে যে ব্যক্তি গুরুনানককে হত্যা করেছিল, গুরুনায়ককে, তো চেষ্টা করেছে, সে মারা গিয়েছে কত মাস আগে? 4 মাস আগে। এটা কিন্তু অ্যাস্ট্রোলজার বলেছিল। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো। অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজারের মত অনুযায়ী, দ্য ম্যান হু ট্রাই টু কিল গুরুনায়ক ডায়েড, কীভাবে মারা গেছে? ইন এ অ্যাক্সিডেন্ট, সেটা অবশ্যই লরির অ্যাক্সিডেন্ট। তো এটা মনে রাখবে, লরির অ্যাক্সিডেন্টে মারা গেছে। চলো, লরির দুর্ঘটনা। নেক্সট প্রশ্ন। হাউ ডিড গুরুনানক রিয়াক্ট আপন হিয়ারিং অ্যাবাউট হিজ মার্ডার ডেথ? গুরুনানক কী বলছে, যে গুরুনানক কী রিয়াক্ট করেছিল? তো যখন বুঝতে পেরেছিল সে মারা গেছে, মানে কী বলছে? হি গ্রোন্ড। কী হবে? হি গ্রোন্ড, অর্থাৎ তিনি কাঁদলেন। গুরুনানক তার হত্যার মৃত্যুর কথা শুনে কেমন প্রতিক্রিয়া দেখেছিল? তিনি কাঁদলেন। এখানে হি গ্রোন্ড। আচ্ছা, নেক্সট প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন। দ্য অ্যাস্ট্রোলজার আস্কড, অর্থাৎ জ্যোতিষী জিজ্ঞাসা করেছিল গুরুনানক টু রাব দ্য স্যাক্রেড অ্যাশ অন হিজ ড্যাশ। অর্থাৎ জ্যোতিষী কী করেছিল? গুরুনানকের ফোরহেডে একটা স্যাক্রেড অ্যাশ লাগিয়ে দিয়েছিল, অর্থাৎ কপালে পবিত্র ছাই ঘষতে বললেন। জ্যোতিষী গুরুনানককে তার কপালে পবিত্র ছাই ঘষতে বললেন। ফোরহেড মানে কপালে। ওকে, আর স্যাক্রেড অ্যাশ মানে পবিত্র ছাই, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন। হাউ ডিড দ্য ম্যান হু ট্রাইড টু কিল গুরুনানক ডাই? কীভাবে দ্য ম্যান হু ট্রাইড টু কিল গুরুনানক ডাই? উত্তর হবে হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি। যেটা বলছিলাম, যে কীভাবে যে ব্যক্তি গুরুনানককে হত্যা করার চেষ্টা করেছিল সে কীভাবে মারা গেল? অবশ্যই সে একটা লরির নিচে পিষ্ট হয়েছিল। তাহলে উত্তরটা হবে হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি। আন্ডার মানে নিচে, লরির নিচে কিন্তু সে ক্রাশড হয়েছিল, পিষে গিয়েছিল। 43 নম্বর প্রশ্ন। হু ওয়াজ ওয়েটিং ফর অ্যাস্ট্রোলজার অ্যাট হোম? অ্যাস্ট্রোলজারের বাড়ি ফেরার অপেক্ষায় কে ছিলেন? অবশ্যই তার স্ত্রী। তাহলে কী হবে? ওয়াইফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হিজ ওয়াইফ। ওকে, 44 নম্বর প্রশ্ন দেখো। হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার রিচ হোম? যখন হচ্ছে অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরলো, তখন মানে কীরকম টাইম ছিল? নিয়ারলি মিডনাইট, একবারে মধ্যরাত্রি। এত দেরি হয়ে গেছে আজ।
অ্যাস্ট্রোলজারে। তাহলে জ্যোতিষী কখন বাড়ি পৌঁছেছিলেন? অবশ্যই মনে রাখবে প্রায় মধ্যরাত্রি। 45 নম্বর প্রশ্ন দেখো, হাউ মাচ মানি ডিড গুরুনানক গিভ দ্য অ্যাস্ট্রোলজার? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে, মনে রাখো যে কত টাকা গুরুনানক শেষ পর্যন্ত পেলেন। 12টা আনা, 12.5 আনা। ওকে, 12.5 আনা গুরুনানক দিয়েছিল, 12.5 আনা। নেক্সট প্রশ্ন, হোম ডিড অ্যাস্ট্রোলজার আস্ক টু কাউন্ট দ্য কয়েন? সেই অ্যাস্ট্রোলজার কাকে তার কয়েনগুলি গুনতে দিয়েছিল? অবশ্যই তার ওয়াইফ, অর্থাৎ ফর ওয়াইফ। উত্তর হবে তার স্ত্রীকে। নেক্সট প্রশ্ন দেখো, 47 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওয়াইফ ইন্টেন্ড টু বাই টু মেক সুইট? হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, দেখো বারবার অনেকগুলো তোমাদের মক টেস্টে এসছে। হোয়াট ডিড অ্যাস্ট্রোলজার ওয়াইফ ইন্টেন্ড টু বাই টু মেক সুইট? অর্থাৎ অ্যাস্ট্রোলজার যে ওয়াইফ সে কিনতে চেয়েছিল, সেই টাকা দিয়ে কী কিনতে চেয়েছিল? অবশ্যই জেগারি অ্যান্ড কোকোনাট, গুড় এবং নারকেল কিনতে চেয়েছিল, মনে রাখবে, বাংলা মনে দেখে নাও। তো জ্যোতিষীর স্ত্রী মিষ্টি তৈরির জন্য কী কিনতে চেয়েছিল? গুড় এবং নারকেল, মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়ান্টেড টু মেক সুইটস ফর ড্যাশ? অ্যাস্ট্রোলজারের যে ওয়াইফ ছিল সে মেক করতে চেয়েছিল সুইট, মিষ্টিটা কার জন্য? অবশ্যই তার বাচ্চা, অর্থাৎ চাইল্ডের জন্য, মনে রাখবে, চাইল্ডের জন্য। নেক্সট বলো, সন্তানের জন্য। 49 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ড্যাশ? অ্যাস্ট্রোলজারের কী ছিল? ওয়ান ডটার, মনে রাখবে, একটি কন্যা ছিল, অ্যাস্ট্রোলজারে একটি কন্যা ছিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন, আফটার ডিনার, অর্থাৎ ডিনারের পর, দ্য অ্যাস্ট্রোলজার সেট অন দ্য ড্যাশ? অ্যাস্ট্রোলজার কোথায় বসেছিল? পায়লে বসেছিল। পায়ল খুব ইম্পর্টেন্ট। পায়ল মানে জানো, সেই উঠানে যে থাকে বসার, দেখে নাও, পায়লের উপর বসেছিল। রাতের খাবারের পর জ্যোতিষী পায়লের উপর বসেছিল। ওকে, নেক্সট প্রশ্ন, 51 নম্বর প্রশ্ন দেখো, হিয়ার পায়ল মিনস, পায়ল মানে কি? এটাও জানতে হবে তোমাদের। পায়ল মিনস এ লো বেঞ্চ, একটা ছোট্ট একটি বেঞ্চ, এরকম একটা কম বেঞ্চ বা একটা ছোট্ট বেঞ্চ। পায়েল মানে ছোট্ট বেঞ্চ, মনে রাখবে। 52 নম্বর প্রশ্ন দেখো, টু হুম দ্য অ্যাস্ট্রোলজার কনফিউজ দ্য ক্রাইম? টু হুম দ্য অ্যাস্ট্রোলজার কনফেস দ্য হিজ ক্রাইম? কে মানে কাকে বলেছিল শেষ পর্যন্ত অ্যাস্ট্রোলজার তার যে অপরাধটা স্বীকার করেন? কার কাছে? অবশ্যই তার স্ত্রীর কাছে। ওকে, ফর হিজ ওয়াইফ, টু হিজ ওয়াইফ। নেক্সট প্রশ্ন, 53 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার কনফেসড দ্যাট? অ্যাস্ট্রোলজার কী করেছিল, কি বলেছিল? যে বলেছিল যে সে কিন্তু চেষ্টা করেছিল কি কাউকে হত্যা করার জন্য। তো উত্তর হবে হি হ্যাড ট্রাইড টু কিল সামওয়ান, সে চেষ্টা করেছিল কাউকে হত্যা করার। 54 নম্বর প্রশ্ন দেখো, দ্য ইনসিডেন্ট ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার পাস্ট ইউজ টু ট্রাভেল হিম অ্যাজ এ ইয়ং গার্ল হি হ্যাড কিল্ড সামওয়ান? তো এর বাংলা মানে দেখে নাও, জ্যোতিষীর অতীতে ঘটনাটি তাকে কষ্ট দিত, একজন যুবক হিসেবে তিনি কাউকে হত্যা করেছিলেন। তো এবং পরিশেষে কিন্তু তিনি বেঁচে যান। কারণ কি? তিনি হত্যা করেননি, কারণ তার যে তিনি যাকে হত্যা করতে চেয়েছিলেন সে কিন্তু বেঁচে আছে। অর্থাৎ অ্যাস্ট্রোলজার কিন্তু এবার নিজেকে ভালো ভাবতে শুরু করে, কারণ সে আগে মনে করতো কি যে সে কাউকে না কাউকে হত্যা করেছে, তো এটা তার মনে একটা বাধা দিত। আচ্ছা, এখানে দেখো হয়ে গেল, অ্যাজ ইয়ংস্টার হি হ্যাড কিল্ড সামওয়ান। নেক্সট 55 নম্বর প্রশ্ন দেখো, দ্য ফিলিং হুইচ দ্য অ্যাস্ট্রোলজার এক্সপ্রেসড দ্য এন্ড অফ দ্য স্টোরি? অর্থাৎ এই গল্পের শেষে কবি কি উপলব্ধি করলেন? কবি নয়, অ্যাস্ট্রোলজার কি উপলব্ধি করলেন? এ সেন্স অফ রিলিফ। দেখো মানে হচ্ছে জ্যোতিষী গল্পের শেষে যে অনুভূতি প্রকাশ করলেন, একটা স্বস্তির অনুভূতি, কারণ সে তো কাউকে মারেনি, তো একটা স্বস্তির অনুভূতি কিন্তু সে প্রকাশ করেছিল। ওকে, তো এটাই ছিল তোমাদের 55টা 55টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে প্রশ্নগুলো আলোচনা করছে ওয়ান লাইনার হিসেবে। তো অবশ্যই ভালো করে শেষ পর্যন্ত দেখবে। এটা ছিল। এরপর আমরা আলোচনা করছি দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। তো এটা আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, যদি তোমরা বুঝতে না পারছো ভিডিওটা আরেকবার দেখো, তো দেখে ভালো করে প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট। চলো নেক্সট দেখো, প্রোজ থেকে। এরপর এটা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, সিস্টার নিবেদিতা লেখা। এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বাছাই করেছি। দেখো প্রথম প্রশ্ন দেখো, দ্য রিয়েল নেম অফ সিস্টার নিবেদিতা ওয়াজ? দ্য রিয়েল নেম অফ সিস্টার নিবেদিতা ওয়াজ, অর্থাৎ সিস্টার নিবেদিতার আসল নাম কি? অবশ্যই মনে রাখো, মার্গারেট এলিজাবেথ নোবেল। মার্গারেট এলিজাবেথ নোবেল। তো মনে রাখবে। নেক্সট চলে আসবো, বাই বার্থ সিস্টার নিবেদিতা ওয়াজ ড্যাশ? জন্ম অনুযায়ী সিস্টার নিবেদিতা ছিলেন একজন আইরিশ ব্যক্তি। ওকে, মনে রাখবে, আইরিশ ব্যক্তি। ওকে, যে মিস মার্গারেট একজন আইরিশ ছিলেন। নেক্সট, সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতা নেম ওয়াজ গিভেন বাই? সিস্টার নিবেদিতা যে নামটা কে দিয়েছিলেন? অবশ্যই স্বামী বিবেকানন্দ। সিস্টার নিবেদিতার নামটি দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, তো অবশ্যই স্বামী বিবেকানন্দ। চলো নেক্সট পয়েন্ট, নিবেদিতা মিট স্বামীজি ফর দ্য ফার্স্ট টাইম ইন ড্যাশ? নিবেদিতা স্বামীজির সাথে প্রথম দেখা করেছিল 1895 সালে। সালটা মনে রাখবে, 1895, 1895। চলো 5 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড সিস্টার নিবেদিতা ডাই? সিস্টার নিবেদিতা কখন? 13 অক্টোবর হচ্ছে 1951 সিস্টার নিবেদিতা মারা যান।
এটা মনে রাখবে। বোন নিবেদিতা শ্রীচন্দ্র মারা যান 13 অক্টোবর 1991, 1911, 13 অক্টোবর। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে আসবো। নিবেদিতা পাস্ট অ্যাট দ্য এজ অফ ড্যাশ ইয়ার্স। নিবেদিতা মারা গিয়েছিল কত বছর বয়সে? 43 বছর বয়সে, মনে রাখবে 43 ইয়ার্স। ফ্রম হুইচ দ্য টেক্সট ইজ টেকেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা, বাংলা ট্রান্সলেশন দেখো, মানে এই যে টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্নটা, স্টার মার্ক করো। যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এইটুকু জাস্ট মনে রাখো। 8 নম্বর প্রশ্ন দেখো, স্বামীজি ওয়াজ কল্ড এ ব্রহ্মজননী বা ব্রহ্মজ্ঞানী বাই ড্যাশ। স্বামীজিকে ব্রহ্মজ্ঞানী বলে ডাকতেন কে? অবশ্যই এটা আমাদের শ্রীরামকৃষ্ণ। তো দেখে নাও, স্বামীজিকে ব্রহ্মজ্ঞানীও বলা হতো, এটা কি বলতো? শ্রীরামকৃষ্ণ, মনে রাখবে শ্রীরামকৃষ্ণ। নেক্সট দেখো, এই 9 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অনলি ইম্পারেটিভ দ্য স্বামীজি, কী হবে? হোয়াট ওয়াজ দ্য অনলি ইম্পারেটিভ দ্য স্বামীজি, উত্তর হয়ে যাবে কি রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ। আচ্ছা, অবশ্যই এটা দেখে নাও একবার কী বলেছে, যে স্বামীজির জন্য একমাত্র অপরিহার্য কী ছিল? ব্রাহ্মণের উপলব্ধি, রিয়েলাইজেশন। সরি ফর মিস্টেক, রিয়েলাইজেশন হবে। ওকে, রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ, অর্থাৎ যে হোয়াট ওয়াজ দ্য অনলি ইম্পারেটিভ অফ স্বামীজি, রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ, অর্থাৎ স্বামীজির মানে একমাত্র অপরিহার্য কী ছিল? যে ব্রাহ্মণের উপলব্ধি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন দেখো, হু ইজ ডিপলি ফ্যামিলিয়ার অফ দ্য হাউস হোল্ড লাইফ ডিসিপ্লিনস অফ স্বামীজি। এটা উত্তরটা কী হবে? ডিসিপ্লিনস অফ স্বামীজি। এর মানে হচ্ছে দেখো, স্বামীজির জন্য যে, আচ্ছা একবার দেখে নাও, যে এটা হচ্ছে তোমাদের যে পরিবারের জীবন সম্পর্কে কে গভীরভাবে পরিচিত? স্বামীজির শিষ্য, তার ডিসিপ্লিনস অফ স্বামীজি, স্বামীজির শিষ্য। কি বললাম? হু ইজ ডিপলি ফ্যামিলিয়ার টু দ্য হাউস হোল্ড লাইফ, অর্থাৎ পরিবারের জীবন সম্পর্কে গভীরভাবে পরিচিত কি? স্বামীজির শিষ্যরা। নেক্সট চলে আসবে 11 নম্বর প্রশ্ন, টু দ্য মাদার স্বামীজি উল্ড সামটাইম বি, অর্থাৎ মাকে স্বামীজি উল্ড সামটাইমস, কখনো কখনো কি বলছেন, যে কখনো কখনো মায়ের কাছে স্বামীজি কখনো কখনো দুষ্টু এবং বিদ্রোহী। তাহলে রাফটি অ্যান্ড রিবেলিয়াস, দুষ্টু এবং বিদ্রোহী, মনে রাখবে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, হার কার্স ইজ ব্লেসিং ড্যাশ, গড, উত্তর হবে গডেস কালী। এর বাংলা মানে কি দেখো, যে তার অভিশাপ আশীর্বাদ, তিনি কে? তিনি হচ্ছেন দেবী কালী। হার কার্স ইজ ব্লেসিং, তার অভিশাপই আশীর্বাদ, এটা হচ্ছে গডেস কালী। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ড মাদার, অর্থাৎ মা, ইন দ্য টেক্সট ইজ রেফার টু, এখানে মা কাকে বলা হয়েছে? অবশ্যই মা কালীকে বলা হয়েছে। কী হবে? গডেস কালী, অর্থাৎ দেবী কালীকে বোঝানো হয়েছে। চলো নেক্সট প্রশ্ন চলে আসি 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য নাইফ অফ দ্য কালী অ্যাজ মেনশন দ্য টেক্সট। এখানে মা কালীর যে নাইফটা, অর্থাৎ ছুরিটা বা তরোয়ালটা, এর রং কি? অবশ্যই ব্ল্যাক রেড, মনে রাখবে। কালীর ছুরির রং কি? অবশ্যই যেমন পাঠ্যে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে রক্ত লাল, অর্থাৎ ব্লাড রেড। 15 নম্বর প্রশ্ন দেখো, স্বামী ইনস্টিট দ্যাট দ্য ওরশিপড, দ্যাট, উত্তরটা কী হবে? ট্রেরিবেল। হোয়াট ইজ দ্য মিনিং? দেখো, স্বামীজি জোর দিয়েছিলেন, তিনি পূজা করেছিলেন, সেটা হচ্ছে ভয়ানক। স্বামীজি কীরকম পূজা করেছিলেন? ভয়ানক। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, হু কেম টু স্বামী বিবেকানন্দ উইথ ডিফিকাল্টিজ অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, উত্তর হবে দ্য অথর। কী বলতে চেয়েছেন? যে মন্দিরে পশু কোরবানি দিয়ে বা মন্দিরে পশু বলি দিয়ে অসুবিধায় স্বামী বিবেকানন্দের কাছে কে এসেছিলেন? উত্তর হবে লেখক হবে। ওকে, দ্য অথর। 17 নম্বর প্রশ্ন দেখো, স্বামীজি রেফার টু দ্য ওরশিপ অফ কালী বাই দ্য, আচ্ছা এখানে অথর বলতে অথরকে? সিস্টার নিবেদিতা, মনে রাখবে। 17 নম্বর প্রশ্ন, স্বামীজি রেফার টু দ্য ওরশিপ অফ কালী, স্বামীজি রেফার করেছিল তার যে পুজো ওরশিপ অফ কালী, মূর্তির পুজো, বাই দ্য কনভেনশনাল কী আছে, ওরশিপার অ্যাজ মেয়ারলি, উত্তর হবে শপকিপিং। তার বাংলা মানে দেখানো, স্বামীজি কী বলেছে? প্রচলিত উপাসকদের দ্বারা কালীর উপাসনাকে নিছক দোকান পালন হিসেবে উল্লেখ করেছিলেন। তাহলে স্বামীজি রেফার টু দ্য ওরশিপ অফ কালী বাই দ্য কনভেনশনাল ওরশিপার্স অ্যাজ মেয়ারলি, উত্তর হবে কি? শপকিপিং, দোকান পরিচালনার মতো। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ইন হার পাস্ট সিস্টার নিবেদিতা হ্যাড বিন অ্যান্ড ড্যাশ। ইন হার পাস্ট, অর্থাৎ সিস্টার নিবেদিতা কী ছিলেন? একজন শিক্ষাবিদ ছিলেন, মনে রাখবে। তার অতীতে বোন নিবেদিতা বা সিস্টার নিবেদিতা একজন শিক্ষাবিদ ছিলেন, এডুকেশনিস্ট। নেক্সট 19 নম্বর প্রশ্ন, নিবেদিতা সেট হারসেলফ এন্টার ইন্টু, উত্তর হবে কি? দ্য ওরশিপ অফ কালী। নিবেদিতা কি বলেছে? যে বসেছিলেন বা নিবেদিতা নিজেকে প্রবেশ করেছিলেন কিসের জন্য? কালীর উপাসনা করার জন্য। নিবেদিতা সেট হারসেলফ টু এন্টার ইন্টু কি? অবশ্যই ওরশিপ অফ কালী, মূর্তি পূজা বা এখানে মা কালীর পূজার কথাই বলা হয়েছে, উপাসনার জন্য। নেক্সট 20 নম্বর প্রশ্ন, হু ইজ রেফার টু অ্যাজ মাস্টার ইন দ্য টেক্সট।
হু ইজ রেফার টু অ্যাজ মাস্টার, এখানে মাস্টার বলতে কার কথা বোঝানো হয়েছে? অবশ্যই স্বামী বিবেকানন্দ। এখানে পাঠ্যে মাস্টার হিসেবে উল্লেখ করেছে স্বামী বিবেকানন্দকে। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, হু কল্ড কালী দ্য ভিশন অফ শিবা, হু কল্ড কালী, কে মা কালীকে বলা হয়েছে দ্য ভিশন অফ শিবা, অর্থাৎ শিবের দৃষ্টি, কে বলেছে মা কালীকে শিবের দৃষ্টি কে বলেছে? অবশ্যই সিস্টার নিবেদিতা, সেটা কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু নিবেদিতার মত অনুযায়ী ওয়ান মাস্ট স্পিক, অবশ্যই একজন হচ্ছে বলতে পারবে টু ম্যান হিজ ওন ড্যাশ ল্যাঙ্গুয়েজ, এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তাহলে কী বলেছে যে নিবেদিতার মত অনুযায়ী যে একজনকে অবশ্যই মানুষের সাথে তার নিজের ভাষায় কথা বলতে হবে, তাহলে ম্যান হিজ ওন ল্যাঙ্গুয়েজ, ওকে, এটা নিবেদিতার মত অনুযায়ী। 23 নম্বর প্রশ্ন দেখো, দ্য অনলি পার্সন, অর্থাৎ একমাত্র সেই ব্যক্তি হু অ্যাডভোকেটেড দ্যাট ওয়ান মাস্ট স্পিক টু অল ম্যান ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ ওয়াজ, এই তো এটা কে বলেছে? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও, যে নিবেদিতার মতে একজনকে অবশ্যই মানুষের সাথে তার নিজের ভাষায় কথা বলতে হবে। এরপর এই মানেটা দেখো, যে একমাত্র ব্যক্তি যিনি পরামর্শ দিয়েছিলেন যে একজনকে অবশ্যই তাদের নিজের ভাষায় সমস্ত পুরুষের সাথে কথা বলতে হবে, এটা বলেছেন কিন্তু রামকৃষ্ণ পরমহংস। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, স্বামীজি মেড এ সাই রেফারেন্স টু ড্যাশ কর্নেল হাই গার্জিয়ান অ্যাপিলস, স্বামীজি কর্নেল হেয়ারে গার্ডিয়ান অ্যাঞ্জেলস এর কাছে একটি কী ছিলেন? লাজুক রেফারেন্স শেয়ার করেছেন। তো স্বামীজি মেড সাই রেফারেন্স কর্নেল হাইস গার্জিয়ান অ্যাঞ্জেলস। 25 নম্বর প্রশ্ন, বাই রেফারিং টু গার্জিয়ান অ্যাঞ্জেলস স্বামীজি কী বলেছে? রিনেস্টেড হিজ বিলিভ ব্রাহ্মণ অ্যান্ড গডস, এর বাংলা মানে দেখো, বলছে গার্ডিয়ান অ্যাঞ্জেলসে উল্লেখ করে স্বামী ব্রাহ্মণ এবং দেবতাদের প্রতি তার বিশ্বাস পুনঃস্থাপন কিন্তু করেছিলেন। কিটা? গার্জিয়ান অ্যাঞ্জেলস, এটা উল্লেখ করে ব্রাহ্মণ অ্যান্ড গডসের মধ্যে তার যে বিশ্বাস সেটা পুনঃস্থাপন করেছিলেন। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ফলোয়িং আপ হিজ ট্রেন অফ থট স্বামীজি ড্রাফট ইন্টু এ মুড অফ, উত্তর হবে হাফ সয়েল কুই। কী বলেছে? তার চিন্তার ট্রেন অনুসরণ করে স্বামীজি অর্ধ সলিলোকের মেজাজে ঝাঁপিয়ে পড়েন, এটা একটু দেখে নেবে। 27 নম্বর প্রশ্ন, হাউ মেনি ইয়ার্স, কত বছর ধরে ডিড ইট টেক ফর স্বামীজি টু ফাইট এগেনস্ট হিমসেলফ টু ফাইনালি কাম টু অ্যান অ্যাকসেপ্টনেস অফ কালী, খুবই ইম্পর্টেন্ট, 6 বছর ধরে, 6 বছরের যে তপস্যা, মনে রাখবে স্বামীজি নিজের বিরুদ্ধে লড়াই করতে করতে কত বছর লেগেছিল মা কালীকে মেনে নিতে? অবশ্যই 6 বছর, মনে রাখবে 6 বছর, 6 ইয়ার্স, 6 বছর মেনে নিতে বাধ্য হয়েছিল। নেক্সট প্রশ্ন চলে আসবো, 28 নম্বর প্রশ্ন, দ্য গ্রেটনেস হ্যাড নট ড্রনড অন মি দেন হু ইজ রেফার টু অ্যাজ ড্যাশ, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও, এখানে বলতে চেয়েছে যে মহানুভবতা বা যে গ্রেটনেস, তার মহত্ব তখন আমার উপর ভোর হয়নি, যাকে বলা হয়, এখানে কার মহত্বের কথা বলা হয়েছে? অবশ্যই শ্রীরামকৃষ্ণের কথা বলা হয়েছে, মনে রাখবে শ্রীরামকৃষ্ণ। তাই ইংলিশ দেখো, হিজ গ্রেটনেস হ্যাড নট ড্রনড টু মি দেন, তখন আমাকে প্রভাবিত করেনি। হু ইজ রেফার টু হিয়ার, এখানে শ্রীরামকৃষ্ণের কথা বলা হয়েছে। নেক্সট 29 নম্বর প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, হাউ লং ডিড শ্রীরামকৃষ্ণ লিভ আফটার ইন্ট্রোডিউসিং স্বামীজি টু গডেস কালী, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও, এটাও ভালো করে মনে রাখো যে স্বামীজিকে যখন উপলব্ধি করানো হলো বা স্বামীজিকে দেবী কালীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর শ্রীরামকৃষ্ণ কতদিন বেঁচেছিলেন? মাত্র 2 ইয়ার্স, মনে রাখবে অনলি 2 ইয়ার্স বেঁচেছিলেন, 2 বছর। নেক্সট প্রশ্ন চলে আসবো 30 নম্বর প্রশ্ন, অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি হু ইজ রেফার টু অ্যাজ দ্য ড্যাশ, কী বলতে চেয়েছে? আবার দেখো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও, গুরু নায়ক নয়, এটা গুরু নানক হবে। বলেছে যখন তিনি মারা গেলেন বা তিনি তার নিজের পরিবারের সবাইকে অতিক্রম করেছেন, যাকে তিনি হিসেবে উল্লেখ করেছেন, বলছে অ্যান্ড হি পাস্ট ওভার অল ফ্যামিলি, তার পরিবারের সবাইকে অতিক্রম করেছে। হু ইজ রেফার টু হিয়ার, এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? অবশ্যই গুরু নানকের কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। ওকে, নেক্সট 31 নম্বর প্রশ্ন, টু হুম গুরু নানক ট্রান্সফার হিজ পাওয়ার বিফোর পাসিং অ্যাওয়ে, গুরু নানক তার যে মারা যাওয়ার আগে কাকে তার সমস্ত যে ক্ষমতা হস্তান্তর করে? অবশ্যই একটা ছেলেকে, অর্থাৎ এ বয় অ্যাজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, স্বামীজি কল্ড দ্য ব্রাহ্মণ অ্যাজ দ্য ড্যাশ, স্বামীজি কল্ড দ্য ব্রাহ্মণ অ্যাজ ওয়ান, স্বামীজির মতে কি ব্রাহ্মণ একজন, ব্রাহ্মণকে এক বলে ডাকেন বা ওয়ান, একটাই ব্রাহ্মণ আছে, এই ব্রহ্ম। আচ্ছা 33 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ডস ভক্তস মিনস কি? দ্য ডিভোটেডস, অর্থাৎ ভক্তস শব্দের অর্থ হচ্ছে ভক্তরা। নেক্সট 34 নম্বর প্রশ্ন, দ্য চিফ ডিসিপ্লিনস অফ রামকৃষ্ণ ওয়াজ, এখানে কি বলা হয়েছে?
চিফ অর্থাৎ মুখ্য ডিসিপ্লি অর্থাৎ রামকৃষ্ণের প্রধান শিষ্য কে ছিলেন? রামকৃষ্ণের প্রধান শিষ্য কে হতে পারে? গান্ধী, আমাদের স্বামী বিবেকানন্দ। তাহলে স্বামীজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অবশ্যই স্বামী বিবেকানন্দ হবে। ওকে, নেক্সট প্রশ্ন 35 নম্বর প্রশ্ন। স্বামীজি এক্সপ্লেন, স্বামীজি বর্ণনা করেছিল দ্য ইমেজ অফ কালী, মা কালীকে হচ্ছে অ্যাজ দ্য বুক অফ, কিসের বই হিসেবে? বুক অফ এক্সপিরিয়েন্স। এটাও কিন্তু মডেল প্রশ্নপত্র দিয়েছিল বোর্ড, মনে রাখবে। বুক অফ এক্সপিরিয়েন্স, কিসের? বুক অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার বই হিসেবে। বাংলা মানে দেখে নাও, স্বামীজি মা কালী ভাবমূর্তি ব্যাখ্যা করেছিল অভিজ্ঞতার বই হিসেবে, দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, মনে থাকে জানো। 36 নম্বর প্রশ্ন দেখো। ইচ ম্যান উইল নো, প্রত্যেক মানুষ জানতো অ্যাট দ্য হাওয়ার অফ ডেথ দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট এ ড্রিম দ্যাট ইজ পার্ট অফ অ্যান অ্যাক্সিডেন্ট। এর কথাটি অর্থ কী? দেখো কী বলেছে, প্রত্যেক মানুষ কী করে, প্রতিটি মানুষ মৃত্যুর সময় জানতে পারবে যে তার সমস্ত জীবনে ছিল কিন্তু স্বপ্ন হিসেবে। এটা একটি প্রাচীন জ্ঞানের অংশ। এটা কী হবে? উইজডম, এটা একটা জ্ঞানের অংশ। 37 নম্বর প্রশ্ন দেখো। ইন দ্য এন্ড অর্থাৎ পরিশেষে স্বামীজি উইল বি রেপস অ্যাওয়ে ইন্টু ড্যাশ, এর মানে কী হবে? 37 নম্বর প্রশ্নে দেখে নাও, যে শেষ পর্যন্ত স্বামীজিকে আবৃত করা হবে কি দ্বারা? সুপ্রিম রিভলিউশন দ্বারা, দ্য সুপ্রিম রিভলিউশন। নেক্সট 38 নম্বর প্রশ্ন। নিবেদিতা অনুভব করলো দ্যাট রিলিজিয়ান ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজ। তাহলে কী বললাম, যে নিবেদিতা বুঝতে পেরে গেছিলো যে ধর্মগুলি কেবলমাত্র একটি ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, মনে রাখবে। নেক্সট, নরেন ওয়াজ দ্য আদার নেম অফ ড্যাশ। নরেন কার পূর্ব নাম? তো অবশ্যই স্বামীজির পূর্ব নাম, ছোটোবেলায় তাকে নরেন বলে ডাকা হতো। ওকে, নেক্সট বলুন, হু ডেডিকেটেড স্বামীজি টু গডেস কালী। কে ডেডিকেটেড হয়ে গেছিলো স্বামীজির প্রতি টু গডেস কালী, অর্থাৎ যিনি স্বামীজিকে দেবী কালীকে উৎসর্গ করেছিলেন, তার নাম কি? অবশ্যই শ্রীরামকৃষ্ণ, মনে রাখবে। শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে উদ্ধার করেছিলেন। নেক্সট প্রশ্ন চলে আসবো 47 নম্বর প্রশ্ন। যিনি স্বামীজিকে দেবী কালীকে উৎসর্গ করেছিলেন তিনি হলেন অবশ্যই শ্রীরামকৃষ্ণ। 41 নম্বর প্রশ্ন দেখো। দ্য ইন্ডিয়া দ্য ওয়ার্ড ড্যাশ ওয়াজ ফরএভার অর স্বামীজিস লিভ। ইন্ডিয়া দ্য ওয়ার্ড অর্থাৎ ভারতের কার প্রতি তার যে স্বামীজির লিপ অর্থাৎ ঠোঁটগুলি থাকে, ঠোঁটে চিরকাল থাকে। ভারতে কোন শব্দটি? অবশ্যই মা শব্দটি, মনে রাখবে। মাদার, ভারতে মা শব্দটি স্বামীজির সবসময় মুখে থাকে। তোমাদের নেক্সট প্রশ্ন দেখো 42। আই সেট মাইসেলফ দেয়ারফর টু এন্টার ইনটু কালী ওরশিপ। হিয়ার আই রেফার টু। আই সেট মাইসেলফ মিন্স আমি নিজেকে তাই কালীর উপাসনায় প্রবেশ করতে সেট করেছি। এখন এখানে আমি বলতে বোঝাই কাকে? বলছে আমি নিজেকে কালীর উপাসনায় প্রেরণ করতে নিজেকে সেট করছি বা নিজেকে তৈরি করছি। আই সেট আমি তৈরি করছি নিজেকে। মাইসেলফ দেয়ারফর টু এন্টার ইনটু কালী ওরশিপ, মা কালীর পূজা করার জন্য। তো হিয়ার আই রেফার টু, এখানে আই বলতে এখানে কার কথা বলেছে? অবশ্যই সিস্টার নিবেদিতার কথা বলেছে। সিস্টার নিবেদিতা নিজে এই কথাটা বলেছে। নেক্সট প্রশ্ন 43 নম্বর প্রশ্ন দেখো। স্বামীজি ইকুয়েটেড অ্যান ইউনিটি ইন ড্যাশ উইথ দ্য ব্রাহ্মণ। স্বামীজি যে ইকুয়েটেড, মানে কি? স্বামীজি ব্রাহ্মণের সাথে ড্যাশ ইউনিটে, এটা কীরকম? অবশ্যই জটিল হবে, তাহলে কমপ্লেক্সিটি। দ্য স্বামীজি ইকুয়েটেড ইউনিটি ইন কমপ্লেক্সিটি উইথ দ্য ব্রাহ্মণ। নেক্সট 44 নম্বর প্রশ্ন। গার্ডেন অ্যাঙ্গেলস ইজ পোয়েম বাই ড্যাশ। গার্ডেন অ্যাঙ্গেলস ইজ এ পোয়েম বাই অবশ্যই কলোনেল হাই বলবে। নেক্সট 45 নম্বর প্রশ্ন। স্বামীজি ওয়ান্টেড টু ওরশিপ অর্থাৎ মূর্তি পুজো করতে চেয়েছিল ড্যাশ ফর ইটস ওন সেক, অর্থাৎ পুজো করতে চেয়েছিল কিসের জন্য? সন্ত্রাসের স্বার্থে, টেরর। স্বামীজি ওয়ান্টেড টু ওরশিপ দ্য টেরর ফর দ্য ওন সেক। ওকে, এটাই ছিল তোমাদের জন্য একটি মডেল প্রশ্নপত্র নয়। তো এটা ছিল তোমাদের প্রায় 33 মিনিট হয়ে গেছে। তো আমরা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আরও অমরনাথ থেকে বেশ কিছু প্রশ্ন দেখে নেওয়ার চেষ্টা করবো। তো প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। বন্ধুদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দিও, এখনও তোমাদের সময় আছে। চলো নেক্সট দেখো, এরপর আমরা অমরনাথ নিয়ে আলোচনা করছি। তো অমরনাথ ইজ রাইটেড ড্যাশ। অমরনাথ কি? অমরনাথ এটা পড়ালাম তো, আচ্ছা। দ্য রিয়েল নেম এটা পড়েছি। সিস্টার নিবেদিতা আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিল। ওকে, দ্য সিস্টার নিবেদিতা ওয়াজ বর্ন আয়ারল্যান্ড। নেক্সট বলো, সিস্টার নিবেদিতা ওয়াজ দ্য ডিসপ্লে অফ স্বামী বিবেকানন্দ। সিস্টার নিবেদিতা কার শিষ্য ছিলেন? স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন, মনে রাখবে। 5 নম্বর প্রশ্ন। দ্য গিভেন টেক্সট ইজ টেকেন ফ্রম দ্য ড্যাশ বুক। এই যে গিভেন টেক্সট, এই যে টেক্সটটা তোমাদের দিয়ে আছে, এটা কোন বই থেকে নেওয়া হয়েছে? দ্য মাস্টার অ্যাজ আই স হিম।
এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে, মনে রাখবে। তো নেক্সট বলো অমরনাথ ইজ এ পার্ট অফ ড্যাশ, কী হবে? অমরনাথ ইজ এ পার্ট অফ বায়োগ্রাফি। চলো নেক্সট বলো অমরনাথ ইজ এ টাইপ অফ ড্যাশ, অমরনাথ হলো টাইপ অফ ট্রাভেল কী আছে? ট্রাভেলার্স। আচ্ছা, দ্য টার্ম ওপেন এয়ার মিন, ওপেন এয়ার মানে কি? দেখো কি শর্ত, ওপেন এয়ার মিল কথাটা অর্থ হচ্ছে আউটডোর ডাইনিং। আচ্ছা, অমরনাথ ইজ এ টাইপ অফ, যেটা বলছিলাম অমরনাথ ইজ এ টাইপ, কী টাইপের অমরনাথ? অবশ্যই ভ্রমণ পিপাসু। হ্যাঁ, তো অমরনাথ হচ্ছে এক ধরনের ভ্রমণ, ঠিক আছে, টাইপ অফ ভ্রমণ, ট্রাভেল। আচ্ছা, এটা মনে রাখবে। আর অমরনাথ ইজ এ পার্ট অফ, অমরনাথ হচ্ছে এক ধরনের জীবনের একটি অংশ, অমরনাথ মানুষের জীবনের একটি অংশ। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, যেটা বললাম স্বামী অ্যারাউন্ড হিজ ডিজায়ার টু গো টু ড্যাশ। স্বামী তার কি আশা প্রকাশ করেছিল, মনে কি আশা প্রকাশ করেছিল? যে সে কিন্তু কি কোথায় যাবে? অমরনাথে যাবে, অমরনাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। 10 নম্বর প্রশ্ন, দ্য গ্রুপ অফ পিলিগ্রিমস ওয়ার ড্যাশ, অর্থাৎ তীর্থযাত্রীদের দলটি কীরকম ছিল? অবশ্যই স্মল, ছোট ছিল, মনে রাখবে, ছোট ছিল। দে স দ্য ম্যাচ অফ গ্যাদারিং হোস্ট ইন ড্যাশ, তাদের মতে ম্যাচ কোথায় জড়ো হয়েছিল? সমাবেশের পদযাত্রা দেখেছিল কোথায়? ইসলামাবাদ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখো, দ্য কম্পেয়ার লেফট বিফোর ড্যাশ, দ্য কম্পেয়ার লেফট বিফোর ডন, অর্থাৎ ভোরবেলার আগে কিন্তু ক্যাম্পারগুলি আগে ছেড়ে গেছে। নেক্সট দ্য ক্যাম্পায়ার্স ওপেন শপ অ্যাট ড্যাশ এভরি হিটিং প্লেস, মনে রাখবে, দ্য ক্যাম্পায়ার ওপেন শপ অ্যাট এভরি হিটিং প্লেস। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে দ্য কম্পেয়ার্স লেফট বিহাইন্ড অনলি ড্যাশ, দ্য কম্পেয়ার লেফট বিহাইন্ড অনলি অ্যাজেস অ্যান্ড দ্য আদার কুকিং ফায়ার্স, মানে কি ক্যাম্পাররা কেবল পিছনে রেখেছিল কি? তাদের রান্নার আগুনের ছাই, মনে রাখবে, তাদের রান্নার আগুনের ছাই, অ্যাজেস অ্যান্ড দ্য কুকিং ট্রিজ। নেক্সট প্রশ্ন চলে আসবো 15 নম্বর প্রশ্ন, হুজ নেবারহুড টেন্ডেড টু ফ্রম এ সোশ্যাল সেন্টার, উত্তর হবে দ্য তহসিলদার, মানে কি যার পাড়া একটি সামাজিক কেন্দ্র গঠনের প্রবণতা দেখিয়েছিল, তিনি হচ্ছেন তেহসিলদার, মনে রাখবে। 16 নম্বর প্রশ্ন দেখো, দ্য আদার গেরুয়া মিন্স ড্যাশ, আদার গেরুয়া মিন্স দ্য অরেঞ্জ, উত্তর হবে অরেঞ্জ। দ্য আদার নয়, সরি, ওটা দ্য ওয়ার্ড হবে, ওকে, সরি, গেরুয়া শব্দ অর্থ হচ্ছে কমলা, দ্য ওয়ার্ড গেরুয়া মিন্স অরেঞ্জ। নেক্সট প্রশ্ন, দ্য গেরুয়া টেন্স বিলং টু ড্যাশ মঙ্ক, উত্তর হবে কি গেরুয়া তাঁবুগুলি ছিল কাদের? উত্তর হবে সন্ন্যাসীদের, ওকে, টু দ্য মঙ্ক, সন্ন্যাসীদের। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, দ্য সাইট অফ দ্য গেরুয়া টেন্স ওয়ার কম্পেয়ার টু ড্যাশ, সাইট অফ দ্য গেরুয়া টেন্স হচ্ছে গেরুয়া তাঁবুগুলি তাদের আকারকে তুলনা করেছে কিসের সঙ্গে? অবশ্যই একটি ছাতার সঙ্গে। দ্য সাইজ অফ গেরুয়া টেন্ট ওয়াজ কম্পেয়ার টু অ্যান আমব্রেলা হবে, ওকে। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, দ্য মঙ্ক সোয়ার্মড অ্যাবাউট দ্য স্বামীজিস অ্যাট এভরি, উত্তর হবে হল্টিং প্লেস, মানে কি দ্য মঙ্কস মানে সন্ন্যাসী স্বামীজি সম্পর্কে প্রতি হাল্টিং যাওয়ার ঝাঁকে পারে ড্যাশ। আচ্ছা, উত্তর হবে সন্ন্যাসীরা স্বামীজি সম্পর্কে প্রতিটিতে যে চিন্তা করে, যে দ্য মঙ্ক সোয়ার্মড অ্যাবাউট দ্য স্বামীজিস টু অ্যাট এভরি, স্বামীজি সম্পর্কে প্রতি হাল্টিং জায়গায় এসে পারে, উত্তর হবে হাল্টিং প্লেস, ওকে, এটা মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। 20 নম্বর প্রশ্ন দেখো, দ্য মঙ্ক টক অ্যাবাউট ড্যাশ, মঙ্ক কথা বলেছিল কিসের প্রতি? অবশ্যই শিবের প্রতি। 21 নম্বর প্রশ্ন দেখো, সন্ন্যাসীরা কথা বলেছিল শিব, দ্য মঙ্ক মানে এখানে শিব। দ্য ওয়ার্ড আপগ্রেড ইজ ইউজ টু মিন ড্যাশ, দ্য ওয়ার্ড আপগ্রেড ইজ ইউজ টু মিন, ওয়ার্ড এখানে আপগ্রেডের মানে কি? তো দেখো আপগ্রেডের মানে হচ্ছে তোমাদের জোর দেওয়া, তাগিদ শব্দের অর্থ হচ্ছে জোর দেওয়া। আপগ্রেড মানে কি? এখানে বলো জোর দেওয়া, পড়াশোনায় জোর দেওয়ার কথা বলেছে, ইনসিস্টেড। 22 নম্বর প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ড স্বদেশ ইন দ্য টেক্সট মিনস, এখানে স্বদেশ মানে কি বোঝানো হয়েছে? উত্তর হবে লাইভ কান্ট্রিম্যান, অর্থাৎ দেশীয় দেশবাসী। পাঠ্য স্বদেশ শব্দ অর্থ হচ্ছে দেশীয় দেশবাসী। নেক্সট 23 নম্বর প্রশ্ন, দ্য আদার ওয়ার্ল্ডলিনেস মেড স্বদেশ অ্যান্ড বিদেশ, কি বলা হয়েছে? উত্তর দেখো,
উত্তর হবে ইনডিস্টিংগুইজেবল। আর মানে কি? তাহলে দেখো দ্য আদার যেটা বললাম যে অন্যান্য পার্থিব স্বদেশ এবং বিদেশ তৈরি করতে কী হয়েছে? স্বতন্ত্র, অর্থাৎ আলাদা হয়েছে, ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। এটা এখন ইনডিস্টিংগুইজেবল। তাহলে দ্য আদার ওয়ার্ল্ডনেস মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইজেবল। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, The soil of the Punjab had been dash. The soil of the Punjab had been drenched with dash. কী দিয়ে? তো এর বাংলা মানে দেখো দ্য সয়েল তো মানে মাটি। তো এখানে বলা হয়েছে যে পূজার যে মাটি এটা কী দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল? রক্ত দিয়ে। তাহলে ব্লাড, অর্থাৎ রক্ত দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, পিপিল হ্যাভ ডায়েড ইন পাঞ্জাব। লোকেরা পাঞ্জাবে মারা গিয়েছিল কিসের জন্য? ফর দেয়ার ফেথ, তাদের যে ভাগ্য, তাদের বিশ্বাসের জন্য পাঞ্জাবের মানুষ মারা গেছে। ওকে, হিয়ার দ্য ব্রেথান আর ড্যাশ দ্য মুসলিম। উত্তর হবে দ্য মুসলিম। বাংলা মানে যে এখন ভাইরা হলো সবাই কি? ভাইরা হলো মুসলমান। নেক্সট প্রশ্ন, তহসিলদার ছিলেন একজন মুসলিম। দ্য তহসিলদার ওয়াজ এ ড্যাশ। দ্য তহসিলদার ওয়াজ এ মুসলিম। 27 নম্বর প্রশ্ন হলো। 28 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, যে মাজারটি একটি ড্যাশে অবস্থিত। দ্য শ্রাইন ইজ সিচুয়েটেড এ ড্যাশ। মাজারটি কিসে অবস্থিত? অবশ্যই একটি গুহায় অবস্থিত। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে আসবো, দ্য তহসিলদার উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস কেম টু দ্য সমী টু বেগ ফর ফর্মাল অ্যাকসেপ্টেন্স অ্যান্ড হিজ ডিসিপ্লিন। এর মানে কি? দ্য তহসিলদার মানে একজন বন্ধুর সাথে তহসিলদারে স্বামীর কাছেই এসেছিলেন তার শিষ্য হিসেবে আনুষ্ঠানিক গ্রহণের জন্য ভিক্ষা করতে। কে এসেছিলেন? দ্য তহসিলদার। নেক্সট 30 নম্বর প্রশ্ন, আফটার হ্যাভিং ইসলামাবাদ দ্য ন্যারেটর অ্যান্ড দ্য পিলগ্রিমস কম্পেয়ার্ড অ্যাট ড্যাশ। আফটার হ্যাভিং ওই মানে কি? ইসলামাবাদ ছেড়ে যাওয়ার পর নাটোরের এবং তীর্থযাত্রীরা প্রবনে ক্যাম্প করেছিল, এটা মনে রাখবেন। নেক্সট চলে আসবো 31 নম্বর প্রশ্ন, দ্য গ্রুপ কম্পেয়ার্ড অ্যাট প্রবন ফর। উত্তরের প্রশ্ন দেখানো, প্রশ্নের সঠিক উত্তর দেখো, দ্য গ্রুপ কম্পেয়ার্ড প্রবন অ্যাট। গ্রুপটি প্রবন কতজনের জন্য ক্যাম্প করেছে? 1 রাতের জন্য ক্যাম্প করেছে। প্রবন ইজ ফেমাস ফর। প্রবন কিসের জন্য বিখ্যাত? তার হোলি স্প্রিং, তার যে প্রবন বিখ্যাত তার হচ্ছে পবিত্র যে স্প্রিং, ঝর্ণা, হোলি স্প্রিং। নেক্সট 33 নম্বর প্রশ্ন, দ্য ওয়াটার ওজি দ্য ট্যাঙ্ক ইজ ডিসক্রাইবড অ্যাজ দ্য ব্ল্যাক বিকজ দ্য ওয়াটার। উত্তর দেখো, দ্য ওয়াটার সিমড ডার্ক অ্যাট ইজ ওয়াজ ইভিনিং। এ বাংলা মানে কি বলেছে, যে ট্যাঙ্কের জল কালো হিসেবে বর্ণনা করা হয়েছে কারণ সন্ধ্যা হওয়ার সাথে সাথেই জল অন্ধকার হয় বলে মনে করা হয়েছে। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, ফ্রম ড্যাশ দ্য ন্যারেটর ওয়েন্ট টু ড্যাশ। ফ্রম ড্যাশ মানে কি? কোথা থেকে? পেহেলগাম থেকে হচ্ছে দ্য ন্যারেটর যেতে চেয়েছিল কোথায়? উত্তর হবে ফ্রম প্রবন। আচ্ছা, ফ্রম প্রবন দ্য আদার ওয়েন্ট টু পেহেলগাম। প্রবনের থেকে না যে ন্যারেটর চেয়েছিল কি? পালাগ্রাম যাবে। 35 নম্বর প্রশ্ন দেখো, পালাগ্রাম নয় তো, পাহালগ্রাম is known as the village of shepherds, অর্থাৎ মেষ পালকের যে ভূমি, এটা মনে রাখবে। তো পাহালগাম ইজ নোন অ্যাজ রাখাল দাসদের গ্রাম। পাহালগাম নামে পরিচিত, কি পরিচিত? রাখাল দাসদের গ্রাম। দ্য ভিলেজ অফ শেপার্ডস মানে মেষ পালক বা রাখাল পালক, মনে রাখবে। নেক্সট 37 নম্বর প্রশ্ন দেখো, 36 নম্বর, দ্য ক্যাম্প হাইটেড অ্যাট পাহালগ্রাম ড্যাশ। উত্তর হবে কি? কিপ একাদশী। দ্য ক্যাম্প হল্টেড এ পাহালগ্রাম টু কিপ একাদশী। 37 নম্বর প্রশ্ন দেখো, একাদশী ইজ অবজার্ভড বাই ড্যাশ। একাদশী আমাদের কি করে? একাদশী কি করে? ফাস্টিং মানে কি? উপবাস। একাদশী পালন করে উপবাস করতে হয়। আচ্ছা, 38 নম্বর প্রশ্ন দেখো, অ্যাট সান সেট দ্য মুন ওভার দ্য মাউন্টেন ওয়াজ ড্যাশ। অ্যাট সান সেট দ্য মুন ওভার দ্য মাউন্টেন্স ওয়াজ নট কোয়াইট ফুল। বাংলা মানে কি? যে সূর্য অস্ত যায় তখন পাহাড়ের উপরে চাঁদ ছিল, পুরোপুরি পূর্ণ নয়। 39 নম্বর প্রশ্ন দেখো, দ্য ন্যারেটর দেখতে চেয়েছিল এ ফার্ম হাউস উইথ হিজ ড্যাশ। ন্যারেটর চেয়েছিল কি দেখতে? এ ফার্ম হাউস উইথ হিজ, খামার বাড়ি দেখতে, তার যে প্লাউড ফিল্ড, চাষের যে ফিল্ড, মাঠ, খামার বাড়ি দেখতে গিয়েছিল। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ল্ড নোয়েল মিনস। উত্তর হবে স্মল হিল। তো বাংলা মানে কি?
যে নোল শব্দের অর্থ কি? উত্তর হবে ছোট্ট পাহাড়। নয়েল শব্দের অর্থ হচ্ছে ছোট্ট পাহাড়, স্মল হিলস। নেক্সট 40 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড নোলি মিনস স্মাইল হিল, কি হবে? যে নোল শব্দের অর্থ, এখানেও নোল শব্দের অর্থ ছোট্ট পাহাড়। এর বলছে চূড়ান্ত পদযাত্রা শুরু হয়েছিল কি থেকে? চূড়ান্ত পদযাত্রা শুরু হয়েছিল অবশ্যই পাহালগাম থেকে। পাহালগাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে আসবো। 42 নম্বর প্রশ্ন দেখো, অন দ্য সেকেন্ড ডে এ গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড বাই ড্যাশ। অন দ্য সেকেন্ড ডে এ গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ দ্য মেড অফ জুনিপার। ওকে। নেক্সট 43 নম্বর প্রশ্ন, দ্য গোট ফ্যাটস ওয়ার অফ ড্যাশ। দ্য গোট ফ্যাটস ওয়ার অফ, তো উত্তরটা কোনটা হবে? দেখো দ্য গোট প্যাটস ওয়ার অফ, কি হবে? স্লিপ ডিসেকশন। ওকে, এর বাংলা মানেটা একবার তাড়াতাড়ি দেখে নাও, স্ক্রিনের দিকে লক্ষ্য করবো সবসময়। আচ্ছা, ছাগলের যে পদ ছিল সেটা হচ্ছে খারাপ বংশধর, স্টিপ ডিসেকশন। আচ্ছা নেক্সট 44, দ্য নিচ নেভার রিসিভড, উত্তর হবে সানলাইট, অর্থাৎ যে নিচ, আচ্ছা কোনো কি কখনো পায় নাকি সূর্যলোক? দ্য নিচ নেভার রিসিভড সূর্যলোক, সানলাইট হবে। ওকে। নেক্সট 45 নম্বর প্রশ্ন, দ্য সামি ব্যাথেড অ্যান্ড আইস কোল্ড ওয়াটার অফ ড্যাশ 5 স্ট্রিম, 5টি ঝর্ণা। তো এখানে কি বলছে? দ্য স্বামী যে 5টি স্রোতের বরফ ঠান্ডা জল স্নান করেছিলেন। তো 5টি স্রোতের বরফে ঠান্ডা জল স্নান করেছিলেন কি? অবশ্যই স্বামীজি। নেক্সট প্রশ্ন হচ্ছে 46, ইট সিম টু দ্য স্বামী দ্যাট, এটা মনে হয় যে স্বামী শিবা ওয়াজ মেড ভিজিবল ইন ফ্রন্ট অফ, এ মনে হতে স্বামীর কাছে মনে হয়েছিল যে শিবকে তার কাছে সামনে দৃশ্যমান করে রাখা হয়েছিল, এটা কিন্তু স্বামী মনে করেছিল। নেক্সট 47, দ্য স্বামী নিল্ড অ্যান্ড পোস্টার্ড, কি হবে? উত্তর হবে আননোটিসড। নেক্সট 48 নম্বর প্রশ্ন, দ্য গিফট অর অমর ওয়াজ গিভেন টু স্বামী বাই ড্যাশ। এখানে অমর বলতে কাকে গিফট দেওয়ার কথা বলা হয়েছে? অবশ্যই আমার উপহার স্বামীজিকে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে শিবা। নেক্সট শিব মহাদেব। নেক্সট 49 দেখো, দ্য পিলিগ্রিমেজ কিউমুলেটেড অন দ্য ডে অফ ড্যাশ। দ্য পিলিগ্রিমেজ কিউমুলেটেড অন দ্য ডে অফ, অবশ্যই কী হবে? রক্ষাবন্ধন। মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। 50 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন আজকে, যে ইন দ্য মাউন্টেন কেভ, অর্থাৎ পাহাড়ি গুহায়, স্বামীজি কেভ ফেস টু ফেস, স্বামীজি ফেস টু ফেস হয়েছিলেন লর্ড শিবা, অর্থাৎ এখানে স্বামীর কথাই বলেছে যে সে কিন্তু লর্ড শিবার সাক্ষাৎ পেয়ে গিয়েছিলেন। ইন দ্য মাউন্টেন কেভ স্বামীজি ক্যান নট ফেস টু ফেস, স্বামীজি কখনোই মুখোমুখি হচ্ছে না, যে হি ওয়াজ লর্ড শিবা। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমাদের 3টে সেট নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথমে অ্যান অ্যাস্ট্রোলজার ডে, তারপরে হচ্ছে স্বামী অ্যান্ড মাদার ওর শিব, তারপর হচ্ছে অমরনাথ থেকে আমরা এই কতগুলো প্রশ্ন কিন্তু আলোচনা করলাম। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একবারে যদি না হয় তাহলে আবার বলবো তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য, 2-3বার ভিডিওটা দেখলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, বিকজ প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট। খুব সহজে তোমাদেরকে ইংরেজিটা বোঝানো হয়েছে। পরবর্তীতে আর কোন বিষয়ে সাজেশন চাও ইংরেজি ছাড়া, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাদেরকে, আমরা সেই কমেন্টের প্রত্যাশায় রইলাম, কমেন্টের প্রতীক্ষায় রইলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ। আর সবার পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।